শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে দেশে ফিরতে পারে, কিভাবে পারে? যুক্তিটা কি? ডক্টর আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত সরকারের, বাংলাদেশ সরকার, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই জঙ্গি সম্প্রদায়ের সঙ্গে তার কিসের মিটিং ছিল। তাকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সরকারের উচিত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা। তাহলেই আসল রহস্য বোঝা যাবে যে এই মানে অ্যাটাকের সঙ্গে আসিফ নজরুলের কোনো সম্পৃক্ততা আছে কিনা। আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিনিয়ত বোকা বানাচ্ছে এবং বিএনপি জামাত যারা আওয়ামী লীগের বিরোধী আছে, বিশেষ করে বাংলাদেশের সব রাজনৈতিক দল তো এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা সবাই বোকা হচ্ছে আওয়ামী লীগের কাছে। যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, ভারত তো এটাতে একটা প্রধান ক্রীড়নক হিসাবেই ভূমিকা পালন করছে। বাংলাদেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত নতুন করে। আর এই ষড়যন্ত্রটার বুনিয়াদ একদিকে ভারত করছে, আরেকদিকে আমাদের একাংশ আমরা না জেনে করছি। শেখ হাসিনার পতনের পর অর্থাৎ 5 আগস্টের পর এই প্রথমবারের মতো মনে হচ্ছে আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করছে এবং কেন্দ্রীয়ভাবে প্ল্যান করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। কাশ্মীরের ঘটনায় এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বেশ কিছু বার্তা দিয়েছেন এবং সেই বার্তার মধ্যে দেখা যাচ্ছে একদিকে যেমন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন ইউনূস, তেমন অন্যদিকে ভারতের প্রতি একটা ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ব্যাংক। নতুন করে 30 লক্ষ মানুষ অতি গরিব হবে, শুধু গরিব না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় থাকতে থাকতে যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে ওনার 3-0 সিস্টেম পাশাপাশি এই যে ক্ষুদ্র ঋণ উদ্যোক্ত প্রকল্প সবকিছু কিন্তু মুক্ত পড়বে এবং কি বড় ধরনের একটা ক্যারিয়ারে 0 অথবা 3 to 4 হয়ে যেতে পারে। আসিফ নজরুলের সঙ্গে যে সমস্ত লস্করে তৈবা আউটফিটদের লোকে দেখা যাচ্ছে, তাতে একটা প্রশ্নচিহ্ন পড়ে গেছে আসিফ নজরুলের ওপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি পৃথিবীর সমস্ত জায়গা থেকে যখন সহানুভূতি বা সহমর্মিতা জানানো হচ্ছে সেই পরিবারগুলোর প্রতি, তখন এটা নিয়ে সন্দেহ খোঁজা বা এটা নিয়ে নাটক খোঁজাটা একটি ঘৃণিত অপরাধ। সেই অপরাধটি করেছেন বাংলাদেশের সরকারের যিনি আইন বিষয়ক উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল। তিনি তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন যে ভারতের সরকার, বিশেষ করে তিনি নরেন্দ্র মোদীজি যিনি ভারতের প্রধানমন্ত্রী, তাকে তার নাম উল্লেখ করেই বলেছেন যে এটি তার ষড়যন্ত্র, তার চক্রান্ত, এবং এটি নিয়ে তিনি তদন্তের দাবি তুলেছেন। এটি একটি বিষয় ক্লিয়ার করা দরকার, সেটি হচ্ছে যে এই আসিফ নজরুল একটি বহু বিতর্কিত মানুষ। আমি মনে করি না আসিফ নজরুলের এই বক্তব্য রাষ্ট্রীয় বক্তব্য বা বাংলাদেশের মানুষের বক্তব্য। এটি কোনোভাবেই বাংলাদেশের মানুষের বক্তব্য হতে পারে না, কারণ এটি পরিকল্পিত একটি জঙ্গি হামলা। যে জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটানোর সময় ধর্ম নিশ্চিত হয়েছেন, যে যাদেরকে খুন করা হয়েছে তাদের ধর্ম নিশ্চিত হয়েছেন তারা। সুতরাং এই জঙ্গি তৎপরতা বা এই জঙ্গিদের পক্ষে ছাপাই গাওয়ার কোনো কারণ নেই। আর যিনি এই কাজটি করেছেন এই ডক্টর আসিফ নজরুল, তিনি বাংলাদেশে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বারবারই করে যাচ্ছেন এবং তিনি এ ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিয়ে যাচ্ছেন। এখানে ভয়ঙ্কর একটি তথ্য হচ্ছে যে কালকে যখন আসিফ নজরুল এই স্ট্যাটাসটি দিয়েছেন, তারপরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পেয়েছি। যে ছবিটিতে আমরা দেখতে পেয়েছি যে ডক্টর আসিফ নজরুল লস্কর-ই তৈয়বার বাংলাদেশ শাখার যিনি প্রধান হিসেবে 2009 সালে গ্রেপ্তার হয়েছিলেন এবং 2009 পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিচার হয়েছিল, সেই ইজাহার, মুফতি ইজাহার, সেই মুফতি ইজাহারের সঙ্গে একটি বৈঠকের পর একটি গ্রুপ ছবি প্রকাশ পেয়েছে যেখানে অন্য কয়েকজন লোক রয়েছে। তো এটা থেকে প্রমাণিত হয় যে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ডক্টর আসিফ নজরুলের সম্পর্ক পুরনো নয়। এখন আমার এখানে একটি প্রশ্ন হলো যে ছবিটি আসিফ নজরুলের প্রকাশ পেয়েছে, এই ছবিটি কি এই কাশ্মীরের অ্যাটাকের আগে না পরে? যদি কাশ্মীর অ্যাটাকের আগে এই মিটিংয়ের ছবি হয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় ডক্টর আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত সরকারের, বাংলাদেশ সরকারের, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই জঙ্গি সম্প্রদায়ের সঙ্গে তার কিসের মিটিং ছিল। এবং সে কিন্তু ইতিমধ্যে এই স্ট্যাটাসটি তার ফেসবুক থেকে সরিয়ে নিয়েছে, কিন্তু তার অবস্থান সে পাল্টায়নি। হয়তো রাষ্ট্রীয় চাপে এটি করেছেন, কিন্তু তার অবস্থান পাল্টায়নি। আমার যেটা মনে হয় যে এই যে মুফতি আজাহার, এ কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন জঙ্গি নেতা এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল ভারতীয় হাইকমিশন এবং আমেরিকান হাইকমিশনে হামলার চক্রান্তের অভিযোগে। এবং তার নেতৃত্বে একটি জঙ্গি গোষ্ঠী কিন্তু বাংলাদেশে সক্রিয় ছিল এবং নিজেকে সে সবসময়ই লস্কর-ই তৈয়বার বাংলাদেশ প্রধান হিসেবে দাবি করে আসছিলেন। তো সেই ধরনের একজন জঙ্গির সঙ্গে যে উপদেষ্টা মিটিং করেছেন এবং সেই উপদেষ্টা একটি এত বড় একটি জঙ্গি হামলা, একটি হত্যাকাণ্ড নিয়ে হাস্যরস করেছেন, একটি
কি বলে বাজেভাবে ষড়যন্ত্রের গন্ধ করছেন, তাকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সরকারের উচিত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা। তাহলেই আসল রহস্য বোঝা যাবে যে এই মানে অ্যাটাকের সঙ্গে আসিফ নজরুলের কোনো সম্পৃক্ততা আছে কিনা। 5 আগস্টের পর এই প্রথমবারের মতো মনে হচ্ছে আওয়ামী লীগ ধীরে ধীরে রাজপথে নামার চেষ্টা করছে এবং কেন্দ্রীয়ভাবে প্ল্যান করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখন নতুন একটি রিপোর্ট সামনে এলো, যেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে মে জুনে রাজপথ দখল করতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে এবং এর জন্য দেশে বিদেশে পালিয়ে যাওয়া বেশ কিছু নেতাকর্মী দেশে ফিরছেন। এরকমই হচ্ছে রিপোর্টের তথ্য। কোনো ভুগিচোগী কোনো পত্রিকা রিপোর্টটি করেনি, বাংলাদেশের অন্যতম সেরা একটি পত্রিকা এবং বিশ্বাসযোগ্য পত্রিকা দেশ রূপান্তর নিউজটি করেছে। সেখানে স্পষ্টত বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই ফিরে আসছেন দেশে শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে এক ধরনের কিংবা রাজপথে তাদের ক্ষমতা দেখানোর জন্য কিংবা সমর্থন দেখানোর জন্য তারা হচ্ছে দেশে ফিরছেন। এই দেশে ফেরার একটা স্ট্র্যাটেজি খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে। সেটা হলো, ধরেন যদি 1000 নেতাকর্মী ফেরে দেশে, 1000 ধরেন কেন্দ্রীয় 1000 নেতা দেশে ফিরেছেন, তাদের স্ট্র্যাটেজি হলো 200 জনকে গ্রেপ্তার করলেও বাকি 800 জন বা 300 জনকে গ্রেপ্তার করলেও বাকি 700 জন অন্তত দলীয় কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন। এইরকমই হচ্ছে তাদের লক্ষ্য। এই প্রথমবারের মতো মনে হচ্ছে আওয়ামী লীগ একটু প্ল্যান করে কাজ করছে এবং এই প্ল্যান বাস্তবায়িত হবে কিনা, কাজে লাগবে কিনা সেটা অন্য আলাদা। তবে তারা ধীরে ধীরে কিন্তু মে জুনকে টার্গেট করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে দলের নেতাকর্মীদেরকে একসঙ্গে রাখা এবং তাদের সঙ্গে নিয়মিত কথা বলার কাজটিও করে যাচ্ছে। কিছু তরুণ নেতা এই দায়িত্বটি পেয়েছেন, তার মধ্যে অন্যতম একজন হলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যাকে নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা তো তাকে পছন্দই করেন না এবং তিনি আওয়ামী লীগের মধ্যেও তিনি খুব বিতর্কিত, কিন্তু তার কিন্তু সমর্থন রয়েছে। গাজীপুরে বলেন, ঢাকার আশপাশে বলেন, গাজীপুর ঢাকার একটা প্রবেশ দ্বার, সেখানে জাহাঙ্গীরের মতো একজন শক্তিশালী আওয়ামী লীগ নেতাকে খুবই দরকার। তার উপর তার কিন্তু ঢাকা এবং ঢাকার পাশের জেলা গাজীপুরে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং সেখানে তার যেটা থাকে আর কি, সাঙ্গপাঙ্গ গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের বাহিনী তো রয়েছে। একটু রিপোর্টটা একটু পড়ি। এখানে রিপোর্টের শিরোনামটা হচ্ছে মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের, ধরপাকড় সত্ত্বেও কিছু সাবহেড থাকে প্রতিটা রিপোর্টের, কিছু বিশেষ রিপোর্টের। ধরপাকড় সত্ত্বেও ঝটিকা মিছিল চলছে, মিছিল রুখতে মাঠে থাকবে ছাত্ররা, পুলিশ বলছে যে ব্যবস্থা তারা নেবে। তো এই সব কর্মকাণ্ডের মধ্যে আওয়ামী লীগ কিন্তু কিছুটা ছোটখাটো স্পেসের মধ্যে দিয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে নতুন করে এখানে রাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই প্রতিষ্ঠিত, কিন্তু এই যে পতন হলো কিংবা একটা সরকারের বিদায় হলো, তাদের নেতাদের বেশিরভাগই পালিয়ে গেল, সেখান থেকে নতুন করে বাউন্স ব্যাক করা এটা কিন্তু খুব ছোটখাটো বিষয় না। এখান থেকে নতুন করে উত্থান হওয়া একটা পুনর্জন্মের মতোই আওয়ামী লীগকে বাস্তবিক অর্থেই সব দিক দিয়ে একটা নতুন পুনর্জন্মই দরকার। সেখানে রিপোর্টে যা বলা হচ্ছে, ইতিমধ্যেই রাজপথে নামার ছক করে করা হয়েছে। আগামী মে জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ঝটিকা মিছিল বের করছেন তারা। এটা হচ্ছে এই মে জুনের টার্গেটের প্রাথমিক স্টেজ হচ্ছে এই ঝটিকা মিছিলগুলো। দেশ অস্থিতিশীল করার ঝটিকা মিছিল রুখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা, গত 3 দিনে সারা দেশে থেকে 4766 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। পুলিশ বলছে যে পুলিশ এই তাদের কর্মকাণ্ডে কাজ চালিয়ে যাবে, আওয়ামী লীগকে কোনো কর্মকাণ্ড চালাতে দেবে না। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে গোয়েন্দা সংস্থা তথ্য মতে এখানে রিপোর্টে যে তথ্য তুলে ধরা হয়েছে, গত শনিবার রাতে ঘণ্টাব্যাপী ধানমন্ডি 32 টেলিগ্রাম একটা গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আওয়ামী লীগ নেতাকর্মীদের। ধানমন্ডি 32 টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপাতত ফান্ডের সমস্যা, বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না, তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে। এই মিছিল থাকবে স্থানীয় ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা, অর্থাৎ এই মিছিলগুলোতে এই ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা। এখানে তারা কিছু কিভাবে এই মিছিলগুলো করবেন সেই বিষয়ে কিছু ফালতু নির্দেশনা দিয়েছেন। এছাড়া নির্দেশ রয়েছে রিক্সা চালক ও বাস হেল্পারের ছদ্মবেশে ঝটিকা মিছিলে অংশ নিতে। রিক্সা চালক কিংবা বাস হেল্পারের সাজ সেজে আর কি, আপনাকে ধরতে হলে আপনি বলবেন যে আপনি রিক্সা চালক, এরকম ছদ্মবেশে মিছিল করতে বললো। প্রয়োজনে আত্মরক্ষার্থে, খুবই ফালতু কথা, ইলেকট্রিক শক ডিভাইস এবং ক্ষুদ্র জিনিসপত্র রাখতে হবে। ছুরি টুরি রাখার কথা বললেন, ইলেকট্রিক শক ডিভাইস পুলিশ ধরে পেলে ঠাক করে লাগাই দৌড় দিয়ে পালাই গেলেন, এটার জন্য আর কি। নির্দেশনায় আরো বলা হয়, নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে। যদি 1000 নেতাকর্মী আসেন, প্রয়োজনে 200 গ্রেপ্তার হলেও রিজার্ভে থাকবেন 800। 63 জেলায় অন্তত 15 লাখ লোককে জমায়েতের পরিকল্পনা রয়েছে দলটির। মে ও জুন মাসের মধ্যেই তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, যেখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এখানে পুলিশের বক্তব্য রয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরও বক্তব্য রয়েছে। এই যে বিনিয়োগ নিয়ে আমরা খুব বক্তব্য শুনলাম, তবে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল সেটা প্রশংসনীয় ছিল, কিন্তু যতটা প্রশংসনীয় ছিল বিনিয়োগ করার ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার দেশে, সেটা কতটা কার্যকর। বিদেশিরা যখন একটা দেশে ইনভেস্ট করবে, সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সে দেশের জনগণ, আইন শৃঙ্খলা সবকিছু কিন্তু তারা ফোকাস করে। কারণ বাটা এবং কেএফসি সহ বিভিন্ন শোরুমে যে ভাঙচুর হয়েছে ওই বিনিয়োগ সম্মেলনের দিন অথবা 2-1 দিন আগে পরে, সেটাকে কিন্তু বিনিয়োগকারীরা পজিটিভ নেয়নি। এর মাঝখানে
আরো একটা ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় থাকতে থাকতে যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে ওনার 3-0 সিস্টেম, পাশাপাশি এই যে ক্ষুদ্র ঋণ উদ্যোক্ত প্রকল্প সবকিছু কিন্তু মুক্ত করে পড়বে, এবং কি বড় ধরনের একটা কি বলা হয় যে ধরেন ক্যারিয়ারে একটা 0 হয়তো 3 to 4 হয়ে যেতে পারে। কেন এতগুলো কথা বললাম? এই 2025-এ নতুন করে 30 লক্ষ মানুষ অতি গরিব হবে, শুধু গরিব না অতি গরিব হবে বলে সংখ্যা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। গতকাল আপনার এই ইস্যুটা নিয়ে আপনার একটা প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট, মানে বাংলাদেশের উন্নতির আপডেট সম্পর্কে তারা প্রতিবেদনে বিশ্ব ব্যাংক বলছে এই সংখ্যা সত্যি হলে অতি দারিদ্র্যের হার বেড়ে 9.3% হয়ে যাবে, যা কঠিন একটা সিচুয়েশন তৈরি করবে। অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর উপর বেশি প্রভাব পড়তে পারে। এছাড়া শ্রমবাজার পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পারে বলেও বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে। আর আপনার এ নিয়ে এখন বিশ্ব ব্যাংক যে বক্তব্যগুলো দিয়েছে এগুলো আসলে কতটুকু সঠিক? অনেকটাই সঠিক। আপনি গতকালকে বিএনপির যিনি খুবই বড় একজন নেতা রুহুল কবির রিজভী সাহেবের একটা বক্তব্যকে ঘিরে অনেকে সমালোচনা করেছেন, কিন্তু সমালোচনার বিপরীতে যে নিরেট বাস্তবতা সেটাকে আপনি অস্বীকার করছেন। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনূস সরকার আসার পর অনেক ব্যবসায়ীরা টার্গেট পড়েছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন, বিভিন্ন মামলায় অনেকে আছেন, অনেকে দেশ ছেড়েছেন। তাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তো এগুলা অনেকগুলো বন্ধ হয়ে গেছে। রুহুল কবির রিজভী সাহেব বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশে বেকারত্ব বাড়বে। অনেকে বলছেন উনি চামচামি করছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কথার অর্থ বোঝেন নাই। ব্যবসা প্রতিষ্ঠান আর রাজনীতি দুইটাকে আলাদা রাখা উচিত। ধরেন একজন রাজনীতিবিদ, তিনি দুর্নীতিবাজ, তো তিনি রাষ্ট্র টাকা পয়সা কামাইয়া 2-4-5টা কলকারখানা করছেন। কোথায়? বাংলাদেশে। এই কলকারখানাগুলা এই দেশের মানুষের ইকোনমিতে বা তার কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতেছে, কিন্তু যেসব লুটেরারা টাকা দেশের বাইরে পাচার করে তার লুটপাটে দেশ 3 গুণ ক্ষতি হয়। যেমন ধরেন একজন চোর আপনার ঘরের একটা মাল নিয়ে আমার কাছে বেচা দিল, দেশের সম্পদ কিন্তু দেশেই রইল। একজন ডাকাত এক শহরের মাল নিয়ে আরেক শহরে বিক্রি করলো, ডাকাতি করে দেশের সম্পদ কিন্তু স্থিতিশীল, কিন্তু যেটা হুন্ডির মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে অথবা পাচার হয়ে বিদেশে চলে যাচ্ছে এটা দেশের টোটাল সম্পদকে মাইনাস করে। এখন আমাদের দেশের রাজনৈতিক কালচার হয় কি যে ক্ষমতার পালাবদলে রাজনীতিবিদরা ভেজালে পড়েন, তাদের প্রতিষ্ঠানগুলো বিপদে পড়ে, আর এতে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেমন অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, আবার বিএনপির সময় কিন্তু সেম ছিল। যে সরকার যত বেশি প্রভাব মানে কি বলে ক্রিয়েট করে তার পতনের পর তার প্রতিষ্ঠানগুলোর উপরে ততটাই প্রভাব হয়, আর এতে জনগণের বা দেশের কর্মসংস্থান নষ্ট হয়। এখন এই যে সরকার আসার পরে মানুষের জন্য কর্মসংস্থান কি সৃষ্টি করেছেন, যেমন আমি আরেকটা জিনিস নিয়ে সরকারের খুবই সমালোচনা করতে চাই। এই যে অটো রিক্সাগুলো, চট্টগ্রামের একটা জায়গায় দেখলাম 3000 অটো রিক্সা আপনারা তুলে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ব্যাটারি চালিত রিক্সা আপনারা ধরছেন রাস্তাঘাটে, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো বিক্রি করছে কারা, এগুলোর অনুমোদন দিচ্ছে কারা, কারা এগুলোকে এই দেশে নিয়ে আসতেছে, আপনারা তাদেরকে ধরছেন? ধরেন নাই। গরিবের পেটে লাথি দেওয়া খুবই সোজা। একবার ভাবছেন এই 3000 অটো রিক্সাওয়ালা বা আমরা বিভিন্ন সময় যাদের রিক্সা ঠেলাগাড়ি ভ্যান গাড়ি ফুটপাতের হকার, এই রাষ্ট্র বা এই সিস্টেম, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সিস্টেমও এই মানুষগুলোর জন্য কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা কি করেছেন? আপনি হকার একজন ফুটপাত থেকে একজন রিক্সাওয়ালারে হকারে তুলে দিলেন, আগামীকালকে সে যে চিন্তাই না করে তার ঘরে একবেলা ভাত খাবে, তার যে স্বল্প পুঁজি ছিল হাওলাত বরাত করে অথবা ছোট ঋণ লোন কিস্তিতে, তার এই টাকাটা সে কিভাবে শোধ করবে? ভাই সেটা ডাকাতি করতে হবে, আপনারই করবে। আপনি যে এলিট পয়সাওয়ালা আপনারই ধরবে, আপনার ঘরে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আপনার বউরে সে কোপাবে। নির্বাচন থেকে বিএনপিকে নাকি দূরে রাখার চেষ্টা করা হচ্ছে, অথবা বিএনপিকে দূরে রাখতেই নাকি নির্বাচনে তালবাহানা। এটা বিএনপি রিয়েলাইজেশন। এই ন্যারেটিভ কেন বিএনপি সামনে আনছে যে নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার চেষ্টা চলছে? এই বক্তব্য কেন বিএনপি দিচ্ছে? বিএনপি নেতা দুদু এই কথা বলেছে। এর কারণ হচ্ছে বাংলাদেশে যদি, এবং এটা হবে, সুষ্ঠু নির্বাচনের যে গ্রাউন্ড হবে, সুষ্ঠু নির্বাচনের যে নিশ্চিত পরিবেশ আসবে, সে নির্বাচনে বিএনপি জিততে পারবে না। তারপরে তালবাহানা করে বিএনপি নিজেরাই নির্বাচন বর্জন করতে পারে। এই জন্য আগেভাগে বলে রাখছে যে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ আমরা দেখেছেন না, বিএনপি বলতো যে নির্বাচন সুষ্ঠু হবে না, এই কারণে আমরা নির্বাচনে নেই, এবং এটা ঠিক ছিল। আর আওয়ামী লীগ বলতো নির্বাচনে পরাজিত হবে এটা জেনে বিএনপি নির্বাচনে আসছে না, নিশ্চিত পরাজয় জেনে আসছে না। তা আওয়ামী লীগ আমলে এটা মিথ্যা ছিল, কিন্তু এই ডক্টর ইউনূস আমলে এটা হতে পারে যে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নির্বাচনে আসবে না। এই ফাঁক রেখে দিচ্ছে, এবং তখন যেন বলতে পারে, এই জন্য এখন আগেভাগে বলে রাখছে যে নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার চেষ্টা চলছে। আচ্ছা, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখবে কোন দুঃখে? কোনো কারণ নেই। তো দর্শক, আসল ঘটনা কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছেন, চমৎকার ভাবে অ্যানালজি করে প্রমাণ করে দিয়েছেন যে বিএনপি আসলে নির্বাচনই চায় না, গণপরিষদ নির্বাচন চায় না। কেন গণপরিষদ নির্বাচন চায় না? যে সংবিধান সংশোধন বা সংস্কার বা নতুন সংবিধান গ্রহণ করতে হয় মূলত গণপরিষদের মাধ্যমে। এটা পলিটিক্যাল সায়েন্সের থিওরি, সভ্য দেশগুলোতে এটাই চর্চা হয়। সংবিধান হরহামেশা পার্লামেন্ট সংশোধন করতে পারে না। বাংলাদেশে যেভাবে হাসিনা সকাল সন্ধ্যা সংবিধান সংশোধন করে 2/3 মেজরিটি বলে, এটা আসলে গ্রহণযোগ্য সিস্টেম নয়। এতে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারে। এখন এই যে পার্লামেন্ট সংবিধান সংশোধন করবে 2/3 মেজরিটিতে এবং সে পুরনো সংবিধান থাকবে, এটা তো একটা লুটপাটের বন্দোবস্ত। এটা থাকলেই তো ওই খাওয়া খাওয়ি রাজনীতি চলে। আর যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান গৃহীত হয় বা আগের সংবিধান সংশোধন করা হয়, তাহলে তো চাইলেও তো কেউ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, নিজের ইচ্ছা মতো সংবিধান কাটাছেড়া করে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে না।
এই কারণে বিএনপি আসলে গণপরিষদ নির্বাচন চায় না। যেহেতু একটা সহজ বিষয় কেন বুঝি না ভাই, নির্বাচনটা হবে, এই যে নির্বাচন চায় ডক্টর ইউনূসের কাছে নির্বাচনটা কিভাবে হবে? অন্তর্বর্তীকালীন সরকার অধীনে কি নির্বাচন হয়? অন্তর্বর্তীকালীন সরকারটা কি? নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কেয়ারটেকার গভর্নমেন্ট এন্ড ইন্টারিম গভর্নমেন্ট? এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ইলেকশন কন্ডাক্ট করবে? না তত্ত্বাবধায়ক সরকার করবে? এবং ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু সংবিধানে আছে কিনা, এবং সংবিধান না থাকলেও আপিল বিভাগের রেফারেন্স নিয়ে বর্তমান সংবিধান অনুযায়ী 90 দিনের বেশি থাকতে পারে কিনা? পারে না। 90 দিনের বেশি কোনো সরকার থাকতে পারে না বর্তমান সংবিধান অনুযায়ী। তত্ত্বাবধায়ক সরকার যদি ইনকর্পোরেট করতে হয় তাহলে তো সংবিধানে সেটা বসাতে হবে, নইলে কার অধীনে কিভাবে নির্বাচন করবে? মানে এটা করতে হলে তো সংবিধান সংশোধন বা গ্রহণ লাগবে, এটা কিভাবে করবে? তো এই জন্য গণপরিষদ নির্বাচন জরুরি, এটা একদম পিওর কথা, বা এতে কোনো সন্দেহ সংশয় নেই। সেই গণপরিষদ নির্বাচনে বিএনপি চায় না, মানে আসলে এরা নির্বাচন চায় না, এরা চায় কারচুপি করে ক্ষমতায় আসতে। আর এই কারচুপির স্বপ্ন যখন ভঙ্গ হবে তখনই তারা বলবে যে আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, আর সেই সুর এখন থেকে শুরু করে দিয়েছে। তাহলে এই দুদু যেটা বলেছে যে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে, উত্তর হচ্ছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে না। বিএনপি পরাজয় জেনে লুটপাটের রাস্তা বন্ধ হলে নির্বাচন করবে না, এই জন্য আগেভাগে সেটা বলছে। আর এটা যে হতে পারে তার একটা প্রমাণ আমি চরমোনার এক নেতার বক্তব্য থেকে দেব। সম্ভবত গাজী আতর রহমান সাহেব বলেছিলেন যে বাংলাদেশে যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি কর্মী খুঁজে পাবে না, কারণ চাঁদাবাজি না করলে তারা রাজনীতি করবেন কেন? কর্মী খুঁজে পাওয়া যাবে না, কর্মীরা তো খায় চাঁদাবাজি করে। আর যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি নেতা খুঁজে পাবে না, কারণ দুর্নীতি করার জন্য এরা রাজনীতি করে। এরকম যে সামনে যখন একটা সুন্দর বাংলাদেশ হবে তখন এই বিএনপির খাওয়া থাকবে না, তারা নির্বাচন করার মতো মুরত থাকবে না। এই যে দেখেন না, একটা কি জয় বাংলা কনসার্টের আদলে কি একটা কনসার্ট করতে চেয়েছিল, পারছে করতে? এদের কোনো সক্ষমতা নেই বাংলাদেশে। এরা সামনে নির্বাচন কিনা বর্জন করে, একদিকে নির্বাচন চায় না আর যে নির্বাচন চায় ওটা কিনা বর্জন করে, এটা হচ্ছে কথা। দর্শক, এই শামসুল আহমদ দুদু অনেকটা বেয়াদবি টাইপের কথাবার্তা বলছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এ ধরনের ফাজলামি বাদ দেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা নাকি ফাজলামি। তাহলে ভদ্রতা কি? বিএনপি ক্ষমতা এনে দেওয়া নাকি? এরা চায় তো বিএনপি ক্ষমতা এনে চলে যাক ডক্টর ইউনূস, তাহলে খুশি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা বাস্তবতার নিরিখে হিসাব নিকাশ করে ডক্টর ইউনূস বলেছেন এটা নাকি ফাজলামি। তো ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তকে ফাজলামি বলা, এটা এক ধরনের বেয়াদবি। এই দুদুরা চরম বেয়াদব, এদের কথাবার্তা আচার আচরণে বেয়াদবির সাপ স্পষ্ট। আর অনেক বেয়াদবি কথা বলেছেন। আমরা ভুলে যাইনি বেশ কয়েক বছর আগে 28 অক্টোবর নিয়ে একটা আলোচনায় জামাত ইসলামীর নেতা, বর্তমানে এই সম্পর্কে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরকম একটা পোস্টে আছেন, জনাব সাইফুর রহমান চট্টগ্রামের, তার সাথে এই দুদু বেয়াদবি করেছিলেন। এই দুদু কিন্তু বেয়াদব, কথাবার্তা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কতটা বেয়াদব। যে ফাজলামি বাদ দেন, এটা বেয়াদবি। ডক্টর ইউনূস ফাজলামি করছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।